এই কাপড় পরে কেমন করে খাবার বানাবো, অনেক অসুবিধা আছে, খুলে দিয়ে কাপড়গুলোকে। মিতা নিজের কাপড়গুলোকে খুলে দেয় আর ছোট কাপড় পরে বসে যায় খাবার বানাতে। খাবার বানাতে লাগে তখনই তার শ্বশুর মশাই সেখানে আসে। আরে বৌমা, বৌমা একটা রুটি দাও তো। আরে রাম 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 রাম, একই দেখে নিলাম বৌমা, একই। আরে বাবা, রুটিটা তো নিয়ে যান। মদন আর মিতা দুজনে একই অফিসে কাজ করত। প্রজেক্টের ব্যাপারে ডেলি দেখা হতো। দেখা বন্ধুত্বতে বদলে যায়, আর বন্ধুত্ব ভালোবাসাতে দুজনে এক দুজনকে ডেট করতে লাগে। হ্যাঁ গো মদন, আমরা এক দুজনকে কত ভালোবাসি, চলো না এই ভালোবাসার সম্বন্ধটাকে বিয়ের সম্বন্ধতে বদলে নিই, আমরা বিয়ে করে নিই। হ্যাঁ গো মিতা, আমিও সেটাই ভাবছিলাম, আমরা খুব তাড়াতাড়ি মন্দিরে গিয়ে বিয়ে করে নেব। আর তোমার ঘরের লোক গো? ওরা তো গ্রামে থাকে, আমরা বিয়ের পর সেখানে যাব তাদের সঙ্গে দেখা করতে। হ্যাঁ গো মদন, আমাকেও গ্রাম খুব পছন্দ। একটা ভালো দিন দেখে মদন আর মিতা দুজনে মন্দিরে এসে বিয়ে করে নেয়। এই বিয়েতে মদন আর মিতা খুবই আনন্দিত। বিয়ের পর মদন মিতাকে নিয়ে নিজের গ্রামের বাড়ি আসে। বাড়িতে নন্দকিশোর ঘরে বসে চা খাচ্ছিল, তখনই মদন নিজের বউকে নিয়ে বাড়ি ফিরে। আরে মা, বাবা, আরে কে আছে রে, কে? আরে বাবা, আমি মদন। আরে মদন বেটা, তুই হঠাৎ, আর তোর সঙ্গে এটা কে, কাকে এনেছি? আরে বাবা, এটা তোমার বৌমা গো, বিয়ে করে সোজাই ঘর নিয়ে এসেছি। আরে বাহ, বৌমাকেও খুব ভালো করেছিস। দাঁড়া দাঁড়া, তোর মাকে ডাকি। কই গো, শুনতে পাচ্ছ? এসো এসো, তাড়াতাড়ি এসো, দেখো মদন এসেছে, বৌমাকে সঙ্গে এনেছে। এই কথা শুনে মদনের মা কিশোরী দেবী তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে সেখানে চলে আসে। আরে মদন বেটা, মদন এসেছিস, সঙ্গে বৌমাও এনেছিস, খুব ভালো করেছিস রে। শহর থেকে বিয়ে করে এসেছিস, কি মিষ্টি পাড়াবো। এখানে গ্রামের সব কালো কালকুট্টি মেরা আছে, ভালোই করেছিস। হ্যাঁ গো, বৌমাকে ঘরের ভেতরে নিয়ে যাও। কই রে মদন, আয় এখানে বস, তোর সঙ্গে কিছু কথা আছে রে। এইদিকে মিতা শাশুড়ি মার সঙ্গে ঘরের ভেতরে চলে যায়, আর মদন এসে নিজের বাবার সঙ্গে বসে খুব গল্প করে। দ্বিতীয় সকালে শাশুড়ি মা নিজের বৌমাকে নিয়ে রান্নাঘরে আসে। আরে বৌমা, এই দেখো আমাদের রান্নাঘর। এমনিতেও আজকে তোমার প্রথম রান্না, তো যা পারো ভালো মন্দ কিছু বানায়ো, যাতে সবাইকে পছন্দ হয়। হ্যাঁ মা, নিশ্চয় নিশ্চয় কিছু ভালো মন্দ বানাবো। ঠিক আছে বৌমা, তুমি বানাও, ততক্ষণ আমি বাকি কাজগুলো দেখি গা। শাশুড়ি মা সেখান থেকে চলে যায়, আর বৌমা, আরে এবার কি বানাবো কিছুই তো জানি না। হ্যাঁ, শুনেছিলাম রুটি কেমন করে হয় সেটাই বানাই, কিন্তু এত বেশি গরম সহ্যই হচ্ছে না, কি করব এত গরমে, পাগল হয়ে যাব। তারপর মিতা রুটি বানাতে লাগে, কিন্তু মিতাকে খুব গরম লাগছিল, তাকে সহ্য হচ্ছিল না গরম। আরে এত বেশি গরম কি করে করব, সহ্য হচ্ছে না গরমটা, এত বেশি গরমে তো আমি পেকে যাব, খাবার কি বানাবো। এক কাজ করি, এই শাড়িটাকে খুলে দিই, তাহলে না একটু কম গরম লাগবে আর বাঁচা যাবে। তারপর মিতা খাবার বানাতে বানাতে এক এক করে কাপড় খুলতে যায়, আর খুলতে খুলতে একটা ছোট্ট পাড়া কাপড় পরে বসে। হ্যাঁ, এবার একটু শান্তি পেলাম, একটু কম গরম লাগছে। এবার তাড়াতাড়ি রুটিগুলোকে বানিয়ে নি, দিয়ে নাই বাইরে যাব, একটু ঠান্ডা পাবো। তারপর মিতা বসে বসে রুটি বানাতে লাগে, তখনই সেখানে তার শ্বশুর মশাই এসে পড়ে। আরে বৌমা, বৌমা দুটো রুটি। আরে আরে রাম রাম রাম, এ কি দেখে নিলাম। এ বৌমা, কাপড় জামা খুলে রান্নাঘরে কেন বসে আছো গো পাগলের মতন? আরে বাবা, কই কাপড় খুলেছি গো, শাড়িটা খুলে রেখেছি, খালি ছোট কাপড়টা পরেই আছি, গরম লাগছিল, কি করবো। আরে এবার আমি তোমার দিকে কেমন করে দেখবো? আগো শুনছো গো, শুনছো? এখানে এসো, দেখো বউয়ের কীর্তি। বলতে বলতে শ্বশুর মশাই সেখান থেকে চলে যায়। আরে বাবা, রুটি চাইতে এলো, না নিয়েই চলে গেল। একদিন কিশোরী দেবীর ঘরে কিছু লোক এসেছিল। হ্যাঁ গো দিদি, শুনেছি তোমার বৌমাও এসেছে। লোকের মুখে শুনতাম শহরের মেয়েরা খুব সুন্দর হয় দেখতে, একবার ডেকে দেখাও, দেখি তো তোমার বৌমা কত সুন্দর। আরে হ্যাঁ হ্যাঁ, কেন ডাকবো না। আরে বৌমা, বৌমা, এসো এসো, একটু
মিষ্টি নিয়ে এসো, সবারই মুখ মিষ্টি করাও। সবাই সেখানে কথা বলছিল, তখনই সেখানে মিতা মিষ্টি নিয়ে পৌঁছায়। কাকি, এই নিন লাড্ডু, মুখ মিষ্টি করুন। সবাই মিতাকে ঘুরে ঘুরে দেখতে লাগে, কেননা মিতা রান্নাঘরে কাজ করছিল। গরমের জন্য সব কাপড় খুলে ছোট কাপড় পরে এসেছিল সবারই সামনে। আরে আরে দিদি, এ কি? এ তো বেলজ্জা বউ। আমরা ভেবেছিলাম শহরের বউ খুব সুন্দর দেখতে হয়, কিন্তু দেখা তো দূরের কথা, এ তো সব কাপড় খুলে এসেছে। একটু লজ্জা শরম নাই, বেলজ্জা বউ নিয়ে এসেছো দিদি। আরে হ্যাঁ হ্যাঁ, সত্যি তো, ঠিকই বলেছিস, এ তো বেলজ্জা বউ, একটু লজ্জা শরম নাই। একে দেখে তো আমাদিকে লজ্জা লেগে গেল। চরে আমরা এখান থেকে চলে যাই, আর থাকা যাবে না এই বেলজ্জার বউয়ের কাছে। কিশোরী দেবীর ঘরে আসা বউরা কিশোরী দেবীর সামনে ওর বৌমাকে বদনামি করে আর সেখান থেকে চলে যায়। কিশোরী দেবীকে খুব খারাপ লাগে, সেও সেখান থেকে উঠে চলে যায়। একদিন মিতা রান্নাঘরে রান্না করছিল, তখনই সেখানে মদন আসে। আরে মিতা, মা বলছিল। আরে মিতা, এ কি? কেমন কাপড় পরেছো গো? এত ছোট কাপড় কি ঘরে কেউ পরে? ছি 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 ছি। আরে মদন, তাহলে কি করব বলো? এত শাড়ি পরে যদি খাবার বানাই, এত গরমে তো আমি পাগল হয়ে যাব, মরে যাব এই গরমে। তুমি বলে এত গরমে খাবারও বানাতে হবে, আর এত কাপড় পরে কি করব? তুমি যদি না বুঝো তো আর কে বুঝবে আমাকে? হ্যাঁ মিতা, তুমি ঠিকই বলেছো, রান্নাঘরে তো খুবই গরম, এত গরমে তো থাকাই যায় না। তুমি তো খাবারও বানাচ্ছ, না না, কিছু একটা ব্যবস্থা করতে হবে গো, দেখছি। রান্নাঘরে মিতাকে খুব গরম লাগছিল, তাই মদন খাবারের সব ব্যবস্থা ছাদের ওপরে করে দেয়, যাতে মিতাকে আর গরম লাগে না, আর মিতা ভালো করে খাবার বানাতে পারে। আরে মিতা, আর গরম লাগছে না তো গো? আরে না গো মদন, আর কোনো গরম লাগে না, এই জন্য তো শাড়ি পরে খাবার বানাচ্ছি, দেখো না। আর থ্যাংক ইউ এইসব করার জন্য। মিতা সবারই জন্য খাবার বানিয়ে এনেছিল, তা দেখে সবাই অনেক খুশি, আর খাবারের অনেক নামও করছিল। আর মিতা শাড়ি পরেও ছিল, এই জন্য শাশুড়ি মা খুব আনন্দিত। মা, আর সবজি দেবো? আরে না না বৌমা, এমনিতে মন ভরে গেছে তোমাকে দেখে, আর জায়গা নাই গো পেটে, আর খেতে পারবো না। এবার থেকে মিতাকে আর খাবার বানাতে গরম লাগে না, কেননা সে ছাদে বানায়, আর আগের জীবনটা মিতা সবারই সঙ্গে খুশি খুশি থাকে। আরে কোথায় করব, কোথায় করব, খুব জোরে হাগা পেয়েছে, কি করি? মালতী, এখানে কর দাও, আমার বাটিটাতে। আরে না না, আমার বাটিটাতে করো। আরে না না মালতী, আমার বাটিটাতে করো। আরে না না মালতী, আমার দিকটাও দেখো একটু। আরে তোমরা পাগল হয়ে গেছো নাকি যে আমি পায়খানাটা তোমাদের বাড়িতে করব? সরো সরো, খুব জোরে পায়খানা পেয়েছে, যেতে দাও। আরে দাঁড়াও 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 দাঁড়াও। মালতী আগে আগে পালায়, আর তার পিছনে গ্রামবাসীরা তার পায়খানা নেবার জন্য তার পিছন পিছনে। দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, আমি বেশি দৌড়াতে পারবো না, আমাকেও একটু পায়খানা দিয়ে দাও। আসলে এমন কি ব্যাপার আছে মালতীর পায়খানাতে যে পুরো গ্রামবাসীরা মালতীর পায়খানা নেবার জন্য তার পিছনে পড়ে যায়? জানার জন্য কিছু সময় আগে যায়। সন্তোষ বিয়ে করে নিজের বউ মালতীকে পালকিতে বসিয়ে নিজের বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। জঙ্গলের রাস্তা দিয়ে রাস্তা ছিল, তাই আস্তে আস্তে সবাই আগে বাড়ছিল। পালকিতে বসে মালতী অপেক্ষা করছিল, তখনই দূর থেকে একটা লোক। আরে পালাও পালাও, বাঘ এলো, পালাও। আরে ভাই দাঁড়াও দাঁড়াও, কি হলো, এরকম কেন পালাচ্ছ? কি হয়েছে কি? আরে পালাও পালাও, জীবন বাঁচাবার আছে তো পালাও, একটা বাঘ পিছন পড়েছে, এই দিকেই আসছে, আমি তো পালালাম। সেই লোকটা তো ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর এইদিকে দুজন যারা পালকি ধরেছিল পালকিটাকে নিচে রেখে দেয়। ও দাদা, আপনি নিজের বউকে আর পালকিটা সামলান, আমরা পালাই। আগে বাঘ পড়েছে, প্রথমে নিজের জীবন বাঁচাই, তারপরে নাই পয়সা দেখা যাবে। কি গো দাদা, তুমি থাকবে তো থাকো, আমি তো পালাচ্ছি রে বাবা। বলতে বলতে সেই দু পালকিওয়ালা সেখান থেকে পালিয়ে যায়। সন্তোষ সেখানে দাঁড়িয়েছিল, তখনই হঠাৎ করে এক ভয়ানক আওয়াজ শুনতে পায়। সন্তোষ খুব ভয় পেয়ে যায়। ওরে বাবা রে, বাঘ! এবার কি হবে? আগে পালাই, তারপরে দেখা যাবে যা হবে রে। পালকিতে মালতী বসেছিল, কিন্তু সন্তোষ এত ভয় পেয়ে যায় কি পালকি ছেড়েই সেখান থেকে পালিয়ে দাঁড়ায়। কিন্তু এইদিকে পালকির ভেতরে
মালতী ছিল। মালতী বাইরে এসে দেখে কেউ নেই, কিন্তু যেমনই দেখে সামনে এক বাঘকে, মালতী খুব ভয় পেয়ে যায়। বাঘটা আস্তে আস্তে মালতীর দিকেই আগে বাড়ছিল। ওরে বাবারে, সামনে বাঘ! এবার আমি কি করব? কেউইতে নেই, সবাই পালিয়ে গেছে। আমি কি করি এবার? কোথায় যাব? মালতী দেখে সেই বাঘটা ওর দিকে আগে আসছে। মালতী থরথর কাঁপতে লাগে ভয়ে, কি করবে বুঝতে পারে না। এদিক ওদিক দেখতে দেখতে সামনে এক গাছ দেখতে পায়। মালতী আর কিছু না ভেবে দৌড়াতে লাগে সেই গাছের দিকে, আর গাছের ওপরে চেপে যায়। সেই বাঘটা মালতীকে দেখে তার পেছন করে আর সেই গাছের নিচে পৌঁছে যায়। বাঘ গাছে চাপার চেষ্টা করে, কিন্তু চাপতে পারে না। তাই জন্য বাঘ নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে মালতীর, আর মালতী গাছের ওপর চেপে বাঘের ভয়ে বসে থাকে। আরে এবার আমি কি করব? এই বাঘটাও নিচে বসে আছে, আমি নিচে নামতে গেলে সে তো আমাকে খাবে। এবার কি করি? আমার কি হবে এবার? মালতী গাছে বসে বসে অনেকক্ষণ অপেক্ষা করে, বাঘ যাবার নাম নেয় না। এবার তো মালতীর খিদেও পেয়েছিল খুব জোরে। আরে খুব জোরে খিদেও পেয়েছে, কি করি কি করি? এই বাঘটাও তো যায় না। মালতী যে গাছটায় চেপেছিল সেই গাছে কিছু ফল ছিল। মালতীর নজর যেমনই ফলে যায়। আরে এ কি ফল? দেখতে তো ভালোই লাগছে, কিন্তু বিষ ফল হলো তো, জীবন যাবে। আরে এ খেয়ে জীবন কাটি, না তো নিচে পড়লে বাঘে খাবে। আর কি করব এই অবস্থাতে? আর কোনো উপায়ও নেই, এই খাই। তারপর মালতী সেই ফলগুলোকে ভাঙে আর সেই খেয়ে খেয়ে দিন কাটায়, যতক্ষণ না বাঘটা চলে যায়। আস্তে আস্তে সময় পার হতে হতে রাত হয়ে যায়। রাত হওয়ার পর যেমনই সকালের প্রথম কিরণ আসে, মালতী দেখে সেই বাঘটা নাই, চলে গেছে। মালতী মনে মনে খুশি হয় খুবই। বাঘটা নেই, গেছে কোথাও। এই মৌকার ফায়দা উঠিয়ে তাড়াতাড়ি বাড়ি পালাই, না তো যদি বাঘ এলো রাতটা এখানেই কাটাতে হবে আবার। তারপরে মালতী আর কিছু না ভেবে তাড়াতাড়ি গাছ থেকে নামে আর দৌড়ে বাড়ির দিকে পালাতে লাগে জীবন বাঁচিয়ে। মালতীর শাশুড়িমা রেখা দেবী বাইরে ঝাড় দিচ্ছিল, তখন সেখানে মালতী আসে দৌড়াতে দৌড়াতে। শাশুড়িমা মালতীকে দেখে খুবই আনন্দিত হয়। আরে মালতী বৌমা, তুমি? আমি তো ভাবলাম কি তুমি। হ্যাঁ শাশুড়ি মা, সব তো সেই বাঘটার দয়া। যদি আজকে বাঘটা দয়া না দেখাতো, আমি তো তার পেটেই থাকতাম। কি জানে কি হলো, বাঘটা সকাল সকাল চলে গেল, আর সেই মৌকার ফায়দা উঠিয়ে আমি দৌড়ে দৌড়ে এখানে এসেছি নিজের জীবন বাঁচিয়ে। আরে ওপরওয়ালার অনেক অনেক কৃপা যে আমি নিজের বৌমাকে দেখতে পাচ্ছি। আরে বেটা সন্তোষ, সন্তোষ রে, কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। নিজের মায়ের আওয়াজ শুনে সন্তোষ তাড়াতাড়ি ঘর থেকে বাইরে আসে আর মালতীকে দেখে খুবই খুশি হয়। আরে মালতী, তুমি বেঁচে আছো? আমি তো ভাবলাম সিংহ। আরে বেটা সন্তোষ, বৌমা ভয় পেয়ে আছে, যা যা একে ঘরের ভেতরে নিয়ে যা। তারপর সন্তোষ মালতীকে নিয়ে নিজে ঘরের ভেতরে যায়। রাতে বেলার সময় হচ্ছিল, মালতীকে খুব জোর পায়খানা পেয়েছিল। সে ঘর থেকে বাইরে আসে। আরে খুব জোর পায়খানা পেয়েছে, কি করি? মাঠের ধারে যেতে হবে, নদী। না না না, সেদিকে যাব না। ওই দিন তো বাঘে এসছিল, এবার যদি বাঘ ভালুক কিছু চলে এলো, এবার তো আমাকে আর ছাড়বে না। ওখানে না গিয়ে এখানেই কোথাও করে নি। মালতী এদিক ওদিক দেখে আর গিয়ে এক জায়গায় বসে যায় পায়খানা করতে। হয়ে গেল পায়খানা। আরে কিন্তু এরকম যদি খোলা থাকলো সবারই নজর পড়বে, আর গন্ধতে সবাই জানতে পেরে যাবে। কি করি? হ্যাঁ, এতে মাটি ঢাকা দিদি, তাহলে কেউ জানতেও পারবে না। তারপর মালতী নিজের পায়খানার উপরে আশেপাশেকার মাটি নিয়ে ঢাকা দিয়ে দেয় আর ঘরের ভেতরে চলে যায়। সকাল হতেই সন্তোষ বাইরে থেকে আওয়াজ লাগায়। মা, মা কোথায় আছো? এখানে এসো একটু। সন্তোষের আওয়াজ শুনে রেখা দেবী সেখানে আসে। আরে সন্তোষ, কি হয়ে গেল? সকাল সকাল এত ডাক মারছিস কেন? আরে মা, দেখো দেখো কত বড় গাছ হয়ে গেছে। কোথা থেকে হলো? আমি তো লাগাইনি, তুমি লাগিয়েছো নাকি এই গাছটা? কালকে তো ছিল না কিছুই। আরে না না বাছা, আমি কেন লাগাতে যাব? কিসের গাছ সেটাও জানি না, মনে হয় বৌমা লাগিয়েছে নাকি। দাঁড়া ওকে দেখি। আরে বৌমা, বৌমা এখানে এসো।
মালতী নিজের শাশুড়ি মার আওয়াজ শুনে ঘর থেকে বাইরে আসে। হ্যাঁ মা, বলুন। আরে বৌমা, দেখো তো এই গাছটা কি তুমি লাগিয়েছো? এত বড় হয়ে গেছে। মালতী ধ্যান দিয়ে সেই গাছটাকে দেখে। আরে এ তো সেই জায়গাটা যেখানে কালকে আমি রাতে পায়খানা করেছিলাম। এত তাড়াতাড়ি এত বড় গাছ হয়ে গেল কেমন করে? আরে না না মা, আমি কেন লাগাতে যাব? হতে পারে নিজে থেকে বেরিয়ে গেছে, দেখুন। আরে মা, কেউ যখন লাগায়নি উঠিয়ে ফেলে দিচ্ছি। কোন জঙ্গলি গাছ লেগে গেছে ঘরে? আরে না বাছা, ফেলতে হবে না। দেখ, রাত্রের মধ্যে এত বড় গাছ হয়ে গেল। কি জানি কোনো লাভের গাছ হয় যদি। ছেড়ে দে, থাকতে দেখে। সন্তোষ সেই গাছটাকে ছেড়ে দেয় আর নিজের কাজে চলে যায় মাঠের দিকে। আর বাকি বাড়ির সবাইও নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। গাছটা সেখানে ওই রকমই থাকে। দ্বিতীয় দিন সকালে আবার থেকে সন্তোষ। আরে মা, মালতী, দেখো দেখো কি হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। সন্তোষের আওয়াজ শুনে তার মার বউ দৌড়ে দৌড়ে সেখানে এসে পৌঁছায়। আরে বাচ্চা, কি হয়ে গেল, কি হয়ে গেল? এরকম করে কেন ডাকছিস? আরে মা, ধ্যান দিয়ে দেখো, এই গাছটাতে পয়সা লেগেছে গো, টাকা। আর পাশে আর একটা গাছ হয়েছে এইরকমই। আরে হ্যাঁ বাচ্চা, তুই তো ঠিকই বলছিস রে। কত কত টাকা লেগেছে। এইরকমই যদি আমাদের আরো এক দুটো গাছ লাগানো যায় তাহলে তো পয়সার কমই হবে না রে। আমাদের খুব টাকা হবে, আমরা তো বড় লোক হয়ে যাব। কিন্তু এই গাছ এলো কোথা থেকে, লাগলো কেমন করে? সেই গাছটাতে টাকা ফলছিল, যার জন্য মালতী আর চুপ থাকে না। নিজের মা আর স্বামীকে সব কথাই বলে দেয়। হ্যাঁ মা, আমি জানি এই গাছ কেমন করে লেগেছে। আরে তো মালতী, যদি জানো তো বলো না কি করে লেগেছে। আরে সন্তোষ, এই গাছ আমার পায়খানা থেকে লেগেছে। রাতে আমি আর কোথাও যেতে পারিনি, এখানেই পায়খানা করে দিয়েছি। সকালে দেখি গাছ হয়ে গেছে। আরে পাগল হয়ে গেছো নাকি? তুমি এখানে পায়খানা করে দিলে আর তোমার পায়খানা থেকে গাছ বেরিয়ে গেল, সেটাও টাকাওয়ালা। এটা হয় নাকি? হ্যাঁ গো, এরকমই হয়েছে। আর যদি তোমার বিশ্বাস না হয়, কালকে সকালে দেখে নিও, আরো গাছ বেরিয়ে যাবে। ঠিক আছে, কালকে আমিও দেখছি কেমন করে তোমার পায়খানা থেকে গাছ বেরোয়, সেটাও টাকার গাছ। দ্বিতীয় সকালে মালতীর ঘুম ভেঙে মালতী বাইরে আসে, দেখে সন্তোষ বাইরে মাটি খুঁড়ছে। ওগো, এ কি করছো? গোটা ঘরে মাটি খুঁড়ে খুঁড়ে কেন রেখেছো? আরে মালতী, ভুলে গেলে? এই মাটি খোঁড়া হচ্ছে তোমার জন্য, যাতে তুমি এতে পায়খানা করো আর তাড়াতাড়ি গাছ বেরোয় আর গাছে পয়সা লাগে। তাহলে আমরা খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব। ও, এই কথা। সন্তোষের কথা মতন মালতী সেই গর্তগুলোতে গিয়ে গিয়ে পায়খানা করে আর মাটি ঢাকা দিয়ে দেয়। কিছু সময়ের মধ্যে হতে গাছ বেরিয়ে আসে আর গাছে পয়সা। তা দেখে সন্তোষ, তার বউ মালতী এবং তার শাশুড়ি মা খুব আনন্দিত হয়। আস্তে আস্তে এই খবরটা পুরো গ্রামে চর্চিত হয়ে যায়। এবার থেকে মালতী যেখানেই পায়খানা করে সবাই গিয়ে তার পায়খানাটাকে উঠিয়ে নিয়ে পালিয়ে যায়। এবার গ্রামে সবারই ঘরে এই পয়সার গাছ হয়ে গিয়েছিল। সবারই গাছে পয়সা ধরছিল আর সব গ্রামবাসীরা খুশি ছিল। আরে কাকি, আপনার কাছে পয়সা ধরলো কি ধরলো না? আরে হ্যাঁ রিমা, একটাতে তো দেখ ধরে গেছে, আর একটাতে আসা বাকি আছে। তোর কি খবর রে? আরে কাকি, কি করবো, একটা গাছ আছে, কম ধরছে পয়সা, তাই যাচ্ছি পায়খানা আনতে আর একটা গাছ লাগাবো। তারপর দেখি কত পয়সা ধরতে পারে গাছে। আরে হ্যাঁ হ্যাঁ, যা যা নিয়ে আয় আর গাছ লাগা আর খুব পয়সা ওঠা। তারপর রিমা মালতীর ঘরের দিকে চলে যায় পায়খানা আনতে। গ্রামবাসীরা খুবই আনন্দিত ছিল, কেননা সবার ঘরে পয়সার গাছ যে হয়েছিল আর গ্রামবাসীদের পয়সার কোনো কমই ছিল না। একদিন সব গ্রামবাসী মিলে এক ঠিকাদারকে গ্রাম ডাকে। আরে ঠিকাদার সাহেব, দেখে নাও ভালো করে গ্রামটাকে। যতটাই ছোট ছোট ঘর আছে সবকে ভেঙে বড় বড় বিল্ডিং বানাবার আছে, যাতে দূর থেকে দেখে লাগে যে এটা একটা খুবই বড় লোকদের গ্রাম। আর হ্যাঁ, আমার ছাদের উপরে একটা হেলিকপ্টার নামাবার জায়গা। আমি একটা হেলিকপ্টার কিনতে চাই, এইটাতে চেপে আমি শ্বশুর বাড়ি যাব। ও ভাই, তোমরা এমন কথা বলছো যে তোমাদের কাছে কোটি টাকার সম্পত্তি আছে, টাকা পাকা আছে, কি স্বপ্নই দেখছো তোমরা? আরে ঠিকাদার, আমরা স্বপ্ন দেখি না, সেটাকে পুরো করি।
আরে কাকা, এই স্বপ্ন পুরো করতে গেলে অনেক কোটি কোটি টাকা দরকার। আপনাদের কাছে আছে টাকা? না এরকমই ফালতু আমার সময় খারাপ করার জন্য আমাকে ডাকা? আরে মঙ্গল, তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? এই ঠিকাদারের মুখে পয়সার বান্ডেল গুলো ছুঁড়ে মার, তবেই বুঝতে পারবে। এই নাও পয়সা, এই নাও, এই নাও। মঙ্গল নিজের কাছ থেকে কিছুটা টাকার বান্ডেল ঠিকাদারের ওপরে ছুঁড়ে মারে। আরে এত টাকা, এত টাকা গ্রামবাসীদের কাছে? তোমরা কোথাও গিয়ে ডাকাতি করনি তো? আরে ঠিকাদার, তোমাকে দেখে কি আমরা চোর চামার লাগছে নাকি? আরো পয়সা আছে, তুমি কাজ আরম্ভ করো কাল থেকে। এই নোটগুলো একটু উল্টো পাল্টা লাগছে, ভালো করে ধ্যান দিয়ে দেখে তো নি আসল আছে কি নকল। তারপর সেই ঠিকাদার নোটগুলোকে ভালো করে দেখে। আরে গ্রামবাসীরা, কি ব্যাপার, নকল নোট দিয়ে বড় বড় বিল্ডিং বানাবে? আর কি তুমি নিজের ছাদে হেলিকপ্টার নামাবে, শ্বশুর বাড়ি যাবে? আরে এসব করার জন্য স্বপ্ন না, আসল টাকা দরকার। নকল টাকা দিয়ে এসব হয় না, আসল টাকা কামিয়ে আসিও। বেকার আমার সময়টাই খারাপ করলো। এই বলে সেই ঠিকাদার সেখান থেকে চলে যায়। আরে নোটগুলো দেখি মঙ্গল, ঠিকাদার নকলি বলে চলে গেল। ভালো করে একটু চেক তো করে নিয়ে আমিও। ঠিকাদার তো আমাদের বেইজ্জতি করে দিল নকলি নোট বলে। দেখি, আ আ উ ই, হ্যাঁ ঠিকই বলেছে তো, এ তো নকলি নোট। আমরা নকলি নোট নিয়ে ঘর বানাতে চলেছি। ছি ছি ছি, লোভে পড়ে কি করে ফেললাম। চ নিজের নিজের কাজে ফিরি, না তো এই যদি নোটের চক্করে থাকি তো জীবনটাও যাবে, না খেয়ে মরতে হবে রে বাবা। এইদিকে সন্তোষও জানতে পারে গাছে লাগা যত পয়সা ছিল সব নকল, তাই সব গাছকে তুলে ফেলে দেয় আর সন্তোষ নিজের কাজে ফেরে মাঠে। আরে বৌমা, বেশি লোভের ফল এটাই হয়। কিছুদিন থেকে আমরা সব কাজ বন্ধ করে শুধু গাছ উগাচ্ছিলাম আর সেইটা থেকে পয়সা গুনছিলাম। সব পয়সা তো নকল, এ করে দিন কাটবে না। চলো চলো নিজের কাজে ফিরি, ঘর সংসারের কাজ দেখি। অতি লোভে তাতেই মরণ, না তো তাই হবে।